উরুফের দরজার সামনে এসে গিলগামেশ থেমে যায়। এত দীর্ঘ পথ অতিক্রম করার পরে গিলগামেশের হাতে কিছুই আসেনি, কিন্তু তার মধ্যে এক বিরাট পরিবর্তন এসেছিল। এখন গিলগামেশের মন অনেক শান্ত। সে বুঝতে পেরেছিল জীবন নশ্বর, মানুষ কখনোই অমর হতে পারে না। আর এই সত্যিটি মেনে নেওয়ার মধ্যেই এক শান্তি পাওয়া যায়। আর এইভাবেই গিলগামেশের গল্প শেষ হয়। এই গল্পটি, যেমন আমি আগেই বলেছি, পৃথিবীর সবথেকে প্রথম লিখিত মহাকাব্য। এখনো পর্যন্ত তেমনটাই মনে করা হয়। এই মহাকাব্যটি যে মাটির ফলকগুলিতে লেখা হয়েছিল, সেই ফলকগুলো হাজার হাজার বছর ধরে মাটির নিচে চাপা পড়েছিল। কিভাবে সেই ফলকগুলো পড়া হলো তার গল্প বেশ মজার। সালটা ছিল 1872, আর জায়গা লন্ডনের ব্রিটিশ মিউজিয়াম। সেই মিউজিয়ামের একটি ঘরে অনেক মাটির ফলক ছিল, আর সেই ফলকগুলির সামনে একজন লোক বসেছিলেন, যার নাম জর্জ স্মিথ। স্মিথ কোনো বড় প্রফেসর বা বৈজ্ঞানিক ছিলেন না। তিনি ছিলেন ব্যাংক নোট এনগ্রেভার, অর্থাৎ ব্যাংকে যে নোট ছাপানো হতো তার উপর যে কারুকার্য করা হতো সেই ধরনের শিল্পী। তার মধ্যে এক বিরাট উন্মাদনা ছিল প্রাচীন কিউনিফর্ম লিপি পড়ার। সেই সময়ে খুব অল্প সংখ্যক মানুষই এই ধরনের লিপি পড়তে পারতেন। সেই জন্য স্মিথকে মিউজিয়াম কর্তৃপক্ষ মেসোপটেমিয়া থেকে আসা হাজার হাজার মাটির ফলক বাছাইয়ের কাজ দেয়। যেই ফলকগুলি এসেছিল মূলত আসুর মণিপালের লাইব্রেরি থেকে। তারপর স্মিথ মাসের পর মাস ওই মিউজিয়ামে ধুলোবালি এবং অন্ধকারের মধ্যে রাখা ওই মাটির ফলকগুলিকে পরিষ্কার করতে থাকে আর বাছাই করতে থাকে। তারপর একদিন 1872 সালের নভেম্বর মাসে স্মিথ ওই মাটির ফলকগুলো যখন পরিষ্কার করছিলেন, তখন তার মধ্যে একটি মেটে কালারের ফলক দেখতে পান। সেই ফলকটিতে যে লেখাগুলো ছিল সেগুলি তিনি ডিকোড করতে শুরু করেন, এবং ডিকোড করতে শুরু করার সময় তিনি খুব এক্সাইটেড হয়ে ওঠেন, কারণ এই ফলকে লেখা ছিল এক বিরাট নৌকা, ভয়ঙ্কর বন্যা এবং একটি রাজার গল্প, যেই রাজা পৃথিবীর সমস্ত জীবেদের বীজ সংগ্রহ করে রেখেছিলেন। স্মিথ এই ঘটনার সাথে বাইবেলের কিছুটা সাদৃশ্য খুঁজে পান, কিন্তু এই ঘটনাটি লেখার বাইবেল লেখার অন্তত 1000 বছর আগে এই ফলকগুলি লেখা হয়েছিল। মিউজিয়ামে যারা উপস্থিত ছিলেন তারা দেখেন যে যেই মুহূর্তে স্মিথ কি আবিষ্কার করেছেন সেটা বুঝতে পারেন, তখন তিনি আনন্দে পাগল হয়ে যান এবং তিনি বলেন যে তিনি পৃথিবীর একমাত্র মানুষ যিনি 2000 বছর পরে এই ফলকটি পড়তে পেরেছেন। 1872 সালে 3রা ডিসেম্বর স্মিথ তার এই আবিষ্কারটি প্রকাশ করেন, আর সেই সময় সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রীও উপস্থিত ছিলেন। এই মহাকাব্যে বন্যার গল্পটি ট্যাবলেট 11-তে লেখা হয়েছিল, কিন্তু শুরুতে এই গল্পটি অসম্পূর্ণ ছিল, কারণ এই ফলকের অর্ধেক অংশ পাওয়া গেছিল না। কিন্তু স্মিথকে তো এর পুরোটাই খুঁজে বের করতে হতো। তাই দ্য ডেইলি টেলিগ্রাফ ফলকের বাকি অংশটি খুঁজে বের করার জন্য স্মিথকে এখনকার দিনের হিসেবে প্রায় 1 কোটি টাকা দেন, এবং স্মিথ ইরাকে যান এবং বাকি ফলকটিও কিছুদিনের মধ্যে খুঁজে বের করেন। এই আবিষ্কারের ফল স্মিথকে তার জীবন দিয়ে মেটাতে হয়েছিল, কারণ স্মিথ যখন 1876 সালে তৃতীয়বার ইরাকে যান, তখন মাত্র 36 বছর বয়সে তার মৃত্যু হয়। ডাক্তাররা মনে করেন যে স্মিথ অত্যন্ত ধুলোবালির সংস্পর্শে এসেছেন এবং অনাহারের কারণে তার এই মৃত্যু হয়েছে। এপিক অফ গিলগামেশ আবিষ্কারের পর যখন এটিকে বিশ্লেষণ করা হয়, তখন জানা যায় যে এটি মহাকাব্য হিসেবে পরিচিত অনেক গল্পের উপরই প্রভাব ফেলেছে। যখন গ্রিসের মহান কবি হোমার ইলিয়াড এবং ওডিসি লিখেছিলেন, তখন তার মধ্যে গিলগামেশ এবং এনকেডুর বন্ধুত্ব এবং অমর হওয়ার আকাঙ্ক্ষার এই সমস্ত ন্যারেটিভগুলো দেখতে পাওয়া যায়। গিলগামেশের কথা যদি বলি, তাহলে ইতিহাসবিদরা মনে করেন যে এই গিলগামেশ কেবলমাত্র কাল্পনিক চরিত্র ছিল না, এটি বাস্তবেও ছিল খ্রিস্টপূর্বাব্দ 2700 থেকে 2500 এর মধ্যে, যা আজ থেকে প্রায় 4600 বছর আগে। সুমেরিয়ান কিং লিস্ট নামক প্রাচীন নথিতে গিলগামেশের নাম উল্লেখ আছে। তিনি তখনকার দিনে উরুপের 5ম রাজা ছিলেন। গল্পের মতে তিনি 126 বছর ধরে রাজত্ব করেছেন। যদিও এই 126 বছরটা অতিরঞ্জিত, কিন্তু তার অস্তিত্ব পাওয়া গেছিল। প্রত্নতাত্ত্বিকেরা খনন কার্যের সময় যে সমস্ত দেওয়ালগুলো খুঁজে পেয়েছেন তার উল্লেখ গল্পেও রয়েছে। 9 কিলোমিটার লম্বা, 15 থেকে 20 ফুট উঁচু দেওয়াল, যা সে যুগের প্রযুক্তি অনুযায়ী অনেকটাই উঁচু। 11টি ফলকের যে গল্পটি আসিরীয় ভাষায় পাওয়া গেছে
তা শুধুমাত্র আসিরীয় ভাষায় নয়, পুরনো সুমেরীয় ভাষাতেও পাওয়া গেছে, যেখানে এনকেডু গিলগামেশের বন্ধু নয়, তার গোলাম। আমরা এপিক অফ গিলগামেশের 5টা এপিসোড বানিয়েছি। সবগুলো এপিসোড দেখুন, কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানান। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন।